powered by Asian Paints. গ্রামের সঙ্গে আমাদের যাদের সংযোগ আছে আমরা প্রত্যেকেই গ্রামে একটি বাড়ি তৈরি করার কথা ভাবি। এমন অনেকেই আছেন যারা পুরনো বাড়িটি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করেন। তবে মুশকিলের ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গ্রামের বাড়িগুলো হয়ে যাচ্ছে শহরের মতো, কিন্তু গ্রামের পরিবেশ, প্রকৃতি এবং সেখানকার ঐতিহ্য বজায় রেখেও স্থাপত্য তৈরি করা সম্ভব। আজকের অনুষ্ঠানে তেমন একটি উদাহরণ আমরা তুলে ধরতে চেষ্টা করব। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি রকুনুজ্জামান, প্রিন্সিপাল আর্কিটেক্ট, ডিজাইন ওয়ার্ক স্টুডিও। ভাইয়া, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনার করা একটি প্রজেক্ট আমি মূলত দেখেছি সোশ্যাল মিডিয়ায় এবং পরবর্তীতে লক্ষ্য করলাম যে সেটি আর্কিটেকচারাল প্রজেক্টের একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আর্ক ডেইলিতেও পাবলিশড হয়েছে। তো সেই প্রজেক্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো, ফকির বাড়ি, এবং শুরুতে সেই বাড়িটার গল্প শুনতে চাই। এই প্রজেক্টটি লোকেশন হচ্ছে কাচিনা গ্রামে, ভালুকায় এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। যে ওনার আছে উনি আসলে ফকির বংশের একজন সদস্য। তাদের এই বংশের নাম অনুযায়ী এই বাড়িটির নামকরণ করা হয় ফকির বাড়ি। গ্রামের বাড়ির ক্ষেত্রে আমরা সবসময় যেটা দেখি যে গ্রামের বাড়ি আমরা একটু মডার্ন যখন চিন্তা ভাবনা করি তখন আমরা শহরের মতো চিন্তা ভাবনা করে ফেলি, কিন্তু এক্ষেত্রে আমরা একটু ভিন্ন চিন্তা করেছি এবং ক্লায়েন্টের যে চাহিদাগুলো ছিল সেই চাহিদাগুলোকে আমরা আমাদের মাইন্ডে নেওয়ার চেষ্টা করেছি। একটা বিষয় হচ্ছে যে আর্কিটেক্টদের একটা বিশেষ ভূমিকা আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লায়েন্ট কি চান সেইটাকে আমাদেরকে সেটার বহিঃপ্রকাশটা এবং ওই মাইন্ডটাকে আমাদের নিজের মাইন্ডের মধ্যে নিয়ে কাজটা করতে পারাটা, সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়। এবং সেটাকে যখন আমরা প্রপারলি আমরা সেই কাজটা করতে পারি তখনই একটি ভালো প্রজেক্ট আমরা সামনে নিয়ে আসতে পারি। আমাদের ক্লায়েন্টের বেশ কিছু চাহিদা ছিল। উনি থাকেন ঢাকায়, তো সেক্ষেত্রে উনি গ্রামে প্রতি মাসে অথবা ইয়ারলি 4-5 বার উনি যান এবং ওইখানে এক ধরনের ভ্যাকেশনের মতো ওইখানে যান এবং ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে গেট টুগেদার করেন। সেই জায়গা থেকে এইখানে উনি আমাদেরকে যেটা বললেন যে আমি চাই এখানে, এবং ওনার ফ্যামিলি মেম্বার যারা ছিলেন তাদের একটা চাহিদা ছিল যে আমি এখানে এমন কিছু চাই যেটা যে আমি যখন এখানে থাকব সেখানে আমি বৃষ্টির সময় আমি বৃষ্টির রিমঝিম শব্দটা শুনতে চাই। এবং পাশাপাশি যেটা যে এবং উনি সেটার পাশাপাশি উনি যেহেতু গ্রামে যাবেন, গ্রামের ক্ষেত্রে উনি ওনার একটা অনুভূতির ব্যাপার যে সারাউন্ডিংসে আমবাগান আছে, এটা আমাদের প্রজেক্টের সারাউন্ডিংসে, এবং পুকুর আছে, ধান ক্ষেত আছে। উনি চান যে আমি একটু হাইটে যে আমরা ওই প্রকৃতি এবং পরিবেশটাকে দেখতে চাই। এবং এই প্রজেক্টটার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় যে আমরা যখনই কোনো স্থাপনা করতে চাই বা করতে যাই তখন যেটা হয় যে আমরা সবসময় টপ সয়েলটাকে আমরা কেটে নষ্ট করার চেষ্টা করি, যেটা আমাদের আবাদি জমি জমিতে আমরা উর্বর মাটিকে যেটা আমরা দিনে দিনে নষ্ট করে ফেলছি। উনিও চেয়েছেন যে এইখানে যেই স্থাপনাটাই হবে সেটি একটু হাইটে নিয়ে আসতে, প্লিন্থ লেভেলটা একটু প্ল্যাটফর্মের মতো একটু হাইটে নিয়ে আসতে চেয়েছেন। সেখানে আমরা যেটি চেষ্টা করেছি যে ওনাকে আমরা একটা প্রপোজাল দিলাম। আমাদের প্রপোজালটা ছিল এরকম যে যদি আমরা ওই ল্যান্ডটাকে না কেটে মাটি এখানে ভরাট না করে যদি আমরা এটাকে একটা হাইটে নিয়ে আসতে পারি তো সেইটাতে আপনি কতটুকু এগ্রি করবেন। তো উনি এখানে আমাদেরকে বললেন যে যদি সেটা হয় তাহলে সেটাতে ওনার কোনো সমস্যা নেই। তারপরে আমরা এই ডিজাইনটা মূলত শুরু করি। আচ্ছা, তো আসলে ধরেন যে এই ক্ষেত্রে তো আর্কিটেক্টের একটা দায়িত্ব থাকে যে ক্লায়েন্ট হয়তো অনেক সময় অনেক জায়গায় ভুল ইন্টারপ্রিটেশন করেন বা ওনার হয়তো চিন্তার জায়গা থেকে কিছু বিষয়ে কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু আর্কিটেক্ট তো তাকে গাইডও করেন। যেমনটা আপনি গ্রামের প্রকৃতির কথাটা শুরু থেকেই ভেবেছেন এবং আপনাদের যে ম্যাটেরিয়াল সিলেকশন বা কালার কম্বিনেশন সব কিছুর জায়গা থেকে বাড়িটা কিন্তু সেইভাবেই বিবেচনা করা হয়েছে, কিন্তু এর যে লোকেশন ওয়াইজ যে প্ল্যানিং এবং এর যে পজিশন, ওরিয়েন্টেশন, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আপনি ব্যাখ্যা করতেন। আমি যদি সেটা ব্যাখ্যা করতে চাই আমাকে আমি আপনাকে এখানে নিশ্চয়ই দেখাচ্ছি। একটা জিনিস আমরা সবাই জানি, সেটা যে গ্রামের বাড়িগুলো উঠান কেন্দ্রিক হয়। এটি আমাদের পূর্ব পাশ। এই পূর্ব পাশের বাড়ি করার জন্য উনি পূর্ব পাশটা পান। আচ্ছা, এবং বাকিগুলো আগে থেকে কিছু ঘর ছিল, কাঁচা পাকা ঘর ছিল।
এরকম একটা এনভায়রনমেন্ট আছে। তো এইখান থেকে বাড়িতে ঢোকার জন্য এখানে একটা রাস্তা আছে। আচ্ছা, তো এইটাকে যখন আমরা চিন্তা করি তখন প্রথমে আমরা ক্লায়েন্টের যে চিন্তা ভাবনা যেগুলো ছিল সেটাকে এখানে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা আগে দেখি যে এইখানে অন্যান্য যে বাসস্থানগুলো আছে, হ্যাঁ, সেইগুলো আসলে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্সটা কী। তো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে মানে হচ্ছে আপনার কিছুটা হচ্ছে আমরা যেটাকে বলি যে কাঁচা পাকা বিল্ডিং যেটাকে বলি আর কি, সেমি পাকা বিল্ডিং যেটাকে বলি। তো সেগুলো আমাদের এখানে টিনের চালা, বাকি অংশটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা ইট বা হচ্ছে কনক্রিটের স্ট্রাকচারে করা। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট যখন আমাদেরকে বললো যে আমি বৃষ্টির ফিলটা চাই, তো বৃষ্টির ফিল চাইতে গেলে হচ্ছে আমাকে এখানে একটা মানে মেটাল রুফ নিয়ে আসতে হবে। সেই মেটাল রুফের টেস্টটার জন্য আমরা হচ্ছে এইখানে চাল ইউজ করি। কিন্তু ভাইয়া অনেক ক্ষেত্রে আসলে আমরা তো সবসময় খনার বচন নিয়ে বলি যে বাড়ি আসলে দক্ষিণ দুয়ারি হলে ভালো হয়, কিন্তু এখানে এই বাড়িটার যে পজিশন ওরিয়েন্টেশন ওয়াইজ সেটা তো পশ্চিমমুখী। হ্যাঁ, তো পশ্চিমের গরমটাকে কিভাবে আসলে মোকাবেলা করার? এইখানে পশ্চিমের গরমটা আমরা যখন এটা কাজ করি তখন আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এটা, যে আমরা যেহেতু আমরা তো উঠানটাকে হচ্ছে রেখে কাজ করতে হবে। এখানে যখন আমরা উঠানটাকে রেখে কাজ করতে গিয়েছি তখন আমাদেরকে পশ্চিমমুখী কাজটা করতে হয়েছে। তখন আমরা যেটা করলাম যে আমাদের ওয়ালগুলোকে আমরা হচ্ছে 10 ইঞ্চি করলাম, এবং হচ্ছে যেটা কিছু কিছু জায়গায় আমরা একটা প্ল্যান করলাম যেটা যে আমাদের এখানে এক্সিস্টিং কিছু গাছ আছে, ওকে, যেই গাছটাকে আমরা চিন্তা করলাম যে আমরা এই গাছটাকে হচ্ছে কোনোভাবেই আমরা এটাকে নষ্ট করতে চাই না, এবং এই গাছগুলোকে আমরা হচ্ছে যাতে হিটটাকে রিডিউস করতে পারি সেই জন্য আমরা সেটাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি। এবং যে একটা ভালো বিষয় হচ্ছে যে এখানে যথেষ্ট প্রপার ক্রস ভেন্টিলেশন থাকার কারণে এটা আসলে এখন খুব ভালো ওয়ার্ক করতেছে, এবং এখানে খুব একটা হিট জেনারেট হচ্ছে না। আমি যদি একটু প্ল্যানটা একে দেখাই। নিশ্চয়ই। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 2টো বেড, সেই 2টা বেডকে হচ্ছে আমরা দুই পাশে প্লেস করি। আচ্ছা, খুব ইজিলি আমরা 2টা পাশে প্লেস করি। এবং ওনার একটা চিন্তা ভাবনা হচ্ছে যে এইখানে যেহেতু এটা একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেক্ষেত্রে তাদের হচ্ছে কিচেনটা খুব একটা নেসেসারি না, এবং ডাইনিংটাও হচ্ছে নেসেসারি না। তো তারা বলেছে যে আমি এই স্পেসটার মধ্যে আমার একটা লিভিং স্পেস লাগবে, আমার হচ্ছে 2টা বেডরুম লাগবে, এবং হচ্ছে টয়লেট যে বা আদার্স ফেসিলিটি যেটা সেমি আউটডোর স্পেসগুলো ওনার হচ্ছে চাহিদা থেকে আমরা এখানে জেনারেট করি। তো ওনার চাহিদা ছিল যে এইখানে যেহেতু রুফটা আমি আগেই বললাম যে রুফটা হচ্ছে আমরা ইয়েতে নিয়ে আসছি, মেটাল রুফ করি, এবং পাশাপাশি হচ্ছে উনি চেয়েছিলেন যে আমি উপরে বসে আমি মানে প্রকৃতি দেখব, একটু চা খাবো। তো সেই জন্য আমরা যেটা করি যে মাঝখানের যে অংশটা আছে তার অর্ধেক একটা অংশ আমরা এই অর্ধেক অংশটার মধ্যে আমরা একটা কিচেনেট নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা একটা কিচেনেট করি, এবং বাকি অংশটা যেটা আছে সেটাকে হচ্ছে আমরা লিভিং স্পেস হিসেবে আমরা করি। এবং এই কিচেনেটের যে অংশটা আছে এইটাকেই হচ্ছে এটাকে আমরা রুফ বানাই, এবং আমরা হচ্ছে এর সারাউন্ডিংসে কিছু এখানে চতুর্দিকে বারান্দার অংশগুলো এক্সটেন্ডেড, হ্যাঁ এখানে আমরা হচ্ছে টয়লেটগুলো প্লেস করি, এবং এখান থেকে এইখানে একটা বারান্দা এখানে আমাদের বারান্দা থেকে আমরা এখান থেকে উপরে ওঠার জন্য একটা সার্কুলার স্টেয়ার আমরা এখানে প্লেস করি, এবং এই জায়গাটাতে আমরা একটা বসার জায়গা বানাই। মানে বেশ চমৎকারভাবে ছোট পরিসরের একটা বাড়িকে অনেক ধরনের সূক্ষ্ম কিছু কাজ কিন্তু আছে। দেখছিলাম যে দেয়ালে ইটেরও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। আমরা এখন দেখি যে গ্রামে যখন কেউ একটু বিত্তশালী হয়ে ওঠেন তিনি তো চেষ্টা করেন যে শহরের বাড়িকে অনুকরণ করতে, সেখানে অনেক বেশি গ্লাসের ব্যবহার বা টাইলসের ব্যবহার বা একটু চকচকে ম্যাটেরিয়াল সেখানে নিয়ে আসা হয়। এই ক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করলেন যে না আমরা আমাদের ঐতিহ্যগত কিছু একটা করব? উনি ম্যাটেরিয়ালের ব্যাপারে হচ্ছে আমাকে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। ওকে, এবং উনি যেটা আমাকে হচ্ছে বলেন যে আমি গ্রামের সাথে টেরিটরির সাথে
মিলিয়ে কিছু করতে চাই, মানে ওখানকার কনটেক্সটে ব্লেন্ড হয়ে যাচ্ছে এরকম কিছু। এবং সেটাকে আমরা ইউজুয়ালি সেটাই চাই যে আসলে কোনো এলিয়েন বিল্ডিং আমরা একটা জায়গায় নিয়ে প্লেস না করি। তো সেই জন্য এটা হচ্ছে আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যেটা করি যে এখানে আসলে এটার সারাউন্ডিংসে বেশ কিছু গাছ আছে, যে গাছগুলোকে আপনি দেখবেন যে আমরা ওইখানে কোনো গাছ কাটি নেই, এবং প্রয়োজনে আমরা আমাদের যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলোর মধ্যে হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় আপনি দেখবেন যে আমরা স্ল্যাবটাকে কেটে ফেলেছি। স্ল্যাবটাকে কেটে আমরা গাছগুলোকে ওইখান থেকে আমরা ওইখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আর ম্যাটেরিয়ালের ব্যাপারে হচ্ছে আমরা যখন ওনাকে বুঝাই যে আপনার হচ্ছে বৃষ্টির শব্দ পেতে হলে এইটা হতে হবে, আর হচ্ছে আমরা যেহেতু গ্রামে কাজ করতে চাই একদম হচ্ছে আমরা একদম যা আছে তাই নিয়ে কাজ করতে চাই, ব্রিকের লাল টেক্সচারটা নিয়ে কাজ করতে চাই। তো উনি এটাতে হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন। এবং যখন তাকে বললাম যে আমরা কোনো গাছ কাটতে চাই না, এবং এই গাছটা না কাটার কারণে হচ্ছে উনি প্রথমে একটু আপত্তি করলেও পরবর্তীতে উনি এটা নিয়ে বেশ আনন্দিত হয়েছেন, এই জন্য যে এখন যে গাছগুলো এক্সিস্টিং আছে এখানে আপনার আতা গাছ আছে, যেটা হচ্ছে আতা কিন্তু এখন একটা রেয়ার গাছ, এটাকে খুব একটা দেখা যায় না। তো এখানে আপনার আতা গাছ আছে, আমড়া গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, এরকম হচ্ছে আপনার জাম্বুরা গাছ, যেগুলো হচ্ছে একদম আপনি এমনিতেই আমরা যেহেতু এটাকে একটু ফ্লোটিং করেছি, এটা একটু হাইটে নিয়েছি, তো এই গাছগুলো থেকে ইজিলি আপনি চাইলেই এটা হাতে পেরে যখন খেতে পারবেন, মানে বাসার বারান্দায় আমি হাতে ফল পেরে খাচ্ছি। এটা আপনি হচ্ছে যখন আপনার সেমি আউটডোর স্পেস যেটা আছে এইখান থেকে আপনি হাঁটছেন, এগুলো হাতের কাছে চলে আসছে। এইটার যে একটা অনুভূতি, এবং যখন দেখবেন যে গ্রাম থেকে কেউ শহর থেকে কেউ গ্রামে যায় তখন সেটার অনুভূতিটা আরও বেশি তার জন্য মানে রোমাঞ্চকর হয়, সে ওই জিনিসটাকে আরও বেশি এনজয় করে যে আমি হাতে পেরে এই ফলটা খাচ্ছি। তো সেই জন্য সব কিছু আমাদের যে কনসেপ্টগুলো ছিল, যে আইডিয়াসগুলো ছিল, এইগুলো যখন ওনার কাছে আমরা ব্রিফ করি উনি এটাতে খুব সহজেই এগ্রি করেন, এবং আলটিমেটলি যেই প্রোডাক্টটা হয়েছে এখন আর কি, যেই স্থাপনাটা হয়েছে সেটাতে উনি খুবই হ্যাপি। আপনি ইকোলজি নিয়েও আপনার একটা কনসেপ্ট শেয়ার করেছিলেন, আমার যতদূর মনে পড়ে যে পাখি নিয়েও কথা বলছিলেন, সেই কথাটা যদি একটু বলতেন। এইটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে আমার ক্লায়েন্ট খুবই মানে হচ্ছে উনি, যদি আমি বলি যে বার্ডস অ্যান্ড অ্যানিমেল লাভার, তো ওনার বিষয় হচ্ছে যে আমার এই জায়গায় আমি চাই যে হচ্ছে কোনো মানে যাতে আমি সকালবেলার ঘুমটাই ওঠে আমার পাখির মানে কিচিরমিচির শব্দে। তো সেই জায়গা থেকে আমরা যে চিন্তা করি যে আসলে যদি সেই ফিলটা নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে পাখির বাসস্থানের একটা ব্যবস্থা করতে হবে, মানে নিরাপদ বাসস্থান, এবং পাখিকে খাবার জন্য কিছু জিনিস দিতে হবে, যেটা হচ্ছে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, পাশাপাশি হচ্ছে পাখিও খাচ্ছে। এবং আপনি খেয়াল করবেন যে আমরা হচ্ছে উপরে আমাদের হচ্ছে যে জায়গাটা আমরা ছাদ ইউজ করেছি বসার জন্য জায়গা, তার উপরে আমরা একটা শেড ইউজ করেছি। ওই শেডটা আমরা দুইটা কারণে ইউজ করেছি। একটা হচ্ছে ওইখানে আমরা একটা মানে চিন্তা করলাম যে আমরা সৌরবিদ্যুতের কথাটা আমাদের মাথায় ছিল, এবং আপনি খেয়াল করবেন যে গ্রামে এবং শহরেও অনেক ছাদে দেখবেন যারা কবুতর বা অন্যান্য পাখি পালন করে তারা কিন্তু একদম ফ্ল্যাট একটা জিনিস ইউজ করে না, তারা হচ্ছে একটা মাচা বানায়, যে মাচাটা হচ্ছে একটু স্লোপ। সেই কথা আমরা মাথায় রেখে আমরা যে দুইটা শেড ইউজ করি ওইটাকে একটু উইংসের মতো করে ওইটাকে আমরা ওইখানে প্লেস করি। আর ওইখানে এখন মানে বর্তমান সিচুয়েশন যেটা হচ্ছে যে এখন ক্লায়েন্ট এত বেশি আনন্দিত যে উনি সকালবেলা ঘুম থেকে যখন ওঠেন পাখির প্রচুর কিচিরমিচির শুনতে পান, এবং হচ্ছে ওই রুফের ওই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন রকমের পাখি, শালিক, টিয়া পাখি আছে, যেহেতু এখানে একটা মানে খাবারের একটা প্রাচুর্য তৈরি হয়েছে, এবং এই স্থাপনাটির পিছনে একটা আম বাগান আছে, সব কিছু মিলিয়ে এই পরিবেশটা মানে খুবই একটা আনন্দদায়ক পরিবেশ হয়েছে, যেটা হচ্ছে মানুষ এবং হচ্ছে প্রকৃতি এবং হচ্ছে পাখি এবং হচ্ছে অন্যান্য যে অ্যানিমেলস আছে তাদের সাথে একটা খুবই ভালো একটা সম্পর্ক তৈরি করেছে। অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার আলোচনা করছিলেন। আমরা একেবারে শেষে যেটা শুনতে চাই যে আপনার এই প্রজেক্টের ক্ষেত্রে কেসটা এমন যে শহর থেকে গ্রামে গিয়ে একটু ন্যাচারাল রিট্রিট হিসেবে এটা ব্যবহার হচ্ছে বা ভ্যাকেশন হাউস যেটাই বলি, কিন্তু গ্রামে থেকে যারা গ্রামে বসবাস করার জন্যই নতুন করে বাড়ি বানান তারা তো শহরের স্টাইলে চলে যান, আবারও ঘুরে ফিরে একই কথা বলছি, কিন্তু তাদের ক্ষেত্রে
এই বাড়ি বানানোর ক্ষেত্রে আসলে মানে সিদ্ধান্তটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, সেটা জেনে শেষ করব। এইখানে একটা ভিন্ন মত থাকার একটা সুযোগ আছে, তবে একজন স্থপতি হিসেবে আমি যেটি অনুভব করি বা আমার উপলব্ধি হচ্ছে যে আমি শুধু কনক্রিট বা হচ্ছে আমরা ব্রিক কনক্রিটের বিল্ডিং বানিয়ে ফেললেই আমরা সেটাকে আসলে আধুনিক স্থাপনা বলতে মানে আমি এই ক্ষেত্রে আমি আগ্রহী নই। আমার বিবেচনা হচ্ছে যে কোনো একটা প্রত্যেকটা এরিয়ারই একটা নিজস্বতা আছে। সেই নিজস্বতাটাকে কাজে লাগিয়ে সেটি যদি এমনও হয় যে আমি সব ক্ষেত্রে এমন হতে হবে না যে আমাকে হচ্ছে মেটাল রুফ ইউজ করতে হবে, সব ক্ষেত্রে এমন না হলেও যেন ওইটা হচ্ছে গ্রামের প্রকৃতির সাথে মিশে যায় এবং প্রত্যেকটা মানুষ যাতে ওইখানে থেকে কমফোর্ট ফিল করে। এবং আমাদের এইখানে এইটাই হওয়া উচিত যে মানে শহরের আদলে গ্রামে একটা বাড়ি নির্মাণ করে সেখানে প্রচুর হিট জেনারেট করা বা সেই বাড়িতে কমফোর্ট লাগানো, হ্যাঁ ওই ফিলটা যেন আমাদের মাথায় না আসে। বরঞ্চ আমি মনে করি যে গ্রামে যেহেতু আমরা অনেক ওপেন স্পেস পাই, সেখানে যদি প্রপার ক্রস ভেন্টিলেশন থাকে মানুষের থাকার জন্য এবং হচ্ছে এটা ফিল করার জন্য যে স্পেসগুলো আমাদের তৈরি করা উচিত, একজন স্থপতি হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা চাইলেই সেটাকে হচ্ছে ওই গ্রামের পরিবেশের সাথে এবং গ্রামের কনসেপ্টেই আমরা একটা আধুনিক এবং মডার্ন বিল্ডিং তৈরি করতে পারি। সেটা ওই শহরের দালান কোঠার মতো একদম একজ্যাক্ট তা না করেও মানে গ্রামের যে ঐতিহ্য সেটি কিন্তু ভিন্নভাবে সেখানে ধরে রাখা, সেটাকে ঐতিহ্যটাকে ধরে রাখাও আমাদের মনে হয় যে আমি একজন স্থপতি হিসেবে মনে করি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অনেক ধন্যবাদ ভাই আমাদের আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একটি গ্রামের বাড়ির গল্প শুনছিলেন। আসলে অনেক ঘটনা এমন আমরা দেখছি যে গ্রামে বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমত মানুষ মিস্ত্রিদের দ্বারস্থ হচ্ছেন, অথবা কেউ কেউ আসলে প্রকৌশলীদের কাছ থেকে কিছু প্ল্যান সংগ্রহ করে কতগুলো দেয়াল তৈরি করে একটা বাড়ি তৈরি করে ফেলছেন। কিন্তু গ্রামের বাড়িও কতটুকু সৃজনশীল হতে পারে সেটা তৈরি করতে হলে যে রোকন ভাইয়ের মতো স্থপতির কাছে যেতে হবে এমন না, যে কোনো স্থপতিরাই কিন্তু সেই কাজটি করতে পারেন। এবং এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যার। স্যারের এক্সপিরিয়েন্সটা 48 বছরেরও বেশি সময় ধরে। আপনি একটা লম্বা সময় দেশের বাইরে কাজ করেছেন এবং তখন যেটা হচ্ছে, এখন যেহেতু আপনি বাংলাদেশেও আপনি এসেছেন, সার্ভিস ওয়াইজ আমরা একদম পেইন্টের কথা যদি বলি বা ওয়াটারপ্রুফিং এর কথা যদি বলি, কনস্ট্রাকশন কেমিক্যাল যেটা থাকে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, সো দুইটা জায়গাতে আসলে এনভায়রনমেন্টের অনেক বড় একটা গ্যাপ আছে। কিন্তু এখানে যেই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো সার্ভ করছে সেই কোম্পানিগুলোর মধ্যে কি আপনি স্ট্যান্ডার্ডের কোনো মিল দেখতে পাচ্ছেন? স্ট্যান্ডার্ড থেকে সবচেয়ে বড় কথা যে এই ধারণাটা সম্বন্ধেই সাধারণ লোকের কোনো ধারণা নাই আর কি, যে টেম্পারেচারটা। আপনি দেখুন, আগেকার দিনে আমরা 10 ইঞ্চি দেওয়ালে বাড়ি করতাম, এটা কিন্তু যথেষ্ট হিট প্রোটেকশন দিতে পারতো। এখন কিন্তু আপনি মাল্টি স্টোরি বিল্ডিং দেওয়ালগুলো 5 ইঞ্চি। ক্লায়েন্ট সবসময় চেষ্টা করে খরচটা বাঁচানোর জন্য। তো বাংলাদেশ সৌদি আরবের মতো অত গরম না, এখানে হিউমিডিটি বেশি আছে। তো ওখানে যেটা করা হয় কি, মানে প্রথমে হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, ইউ হ্যাভ টু চুজ দ্য বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা আপনি হিট থেকে প্রোটেক্ট করবে। ওখানে 2 ধরনের হয়, একটা হচ্ছে ডবল লেয়ার ব্রিক্স তো না, ওখানে কংক্রিট ব্লক পাওয়া যায়, কারণ ব্রিক ইজ ভেরি এক্সপেন্সিভ। 5 সেন্টিমিটার থেকে একটা ফোম দেওয়া হয় দুটো দেওয়ালের মাঝখানে আর কি। অ্যাটলিস্ট 90% হিটটা প্রোটেক্ট করে বাইরে থেকে। তাতে হয় কি, এসির জন্য যে ইলেকট্রিসিটি যে ইয়েটা সেটা কম, লোডটা কম লাগে। আর বাংলাদেশে হয় কি, 5 ইঞ্চি দেওয়াল করে এই গরমের সময় কোনো কাজ করে না। আমার অফিসে সারাদিন এসি চলছে, বাট ইটস নট প্রোটেক্টিং দ্য হিট অ্যাট অল। তো স্যার, আপনি আসলে যেটা বললেন যে পলিইউরেথিন টেকনোলজিটা আসলে এখন ডিফারেন্টভাবে বাইরে ইউজ হচ্ছে। এখন বাংলাদেশে এশিয়ান পেস একটা প্রোডাক্ট এনেছে যেটা হচ্ছে আলটিমা প্রোটেকশন, যেটার মধ্যে পলিইউরেথিন বেসড টেকনোলজি ইউজ করা হয়েছে। তা আপনার কি মনে হয় এটা আসলে এক্সটেরিয়রে পেইন্টের ক্ষেত্রে কোনোভাবে আমাদেরকে লংজিভিটি দিতে পারে বা বেনিফিশিয়াল হতে পারে আমাদের জন্য? আমার তো মনে হয়, কারণ আমি এই পলিথিন বেসড পেইন্ট প্রচুর ইউজ করেছি এবং আমার মনে পড়ে মানে প্রথম যে কাজগুলো করতাম তখন যে পেন্ট পাওয়া যেত 3-4 বছরের মধ্যে দেখা সামলা ধরে ময়লা হয়ে গেছে। কিন্তু এই পলিথিন বেসড পেন্ট আসার পরে, মানে হুইচ আই হ্যাভ বিন ইউজিং ইট সিন্স 2005 or 2007, সেই বিল্ডিংগুলো কিন্তু এখনও চকচক করে আর কি, ওটা নষ্ট হয় না সহজে আর কি।
হ্যাঁ, একটা হয় যে অ্যাপ্লিকেশনটা প্রপার না হলে কোনো জায়গাতে চটা উঠে গেল গরমের জন্য, খুব টেম্পারেচার তো ফ্ল্যাকচুয়েট করে। এমনও হয় যে আপনার রাত্রেবেলা 17 ডিগ্রি টেম্পারেচার, দিনের বেলা দুপুরবেলা 42 ডিগ্রি হয়ে গেল, এরকম হয় আর কি ফ্ল্যাকচুয়েশন। তো এই যে কন্ট্রাকশনের এক্সপ্যানশন যেটা হয় সেটা যেমন অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পেন্টের ব্যাপারে তাই হয় আর কি। তো এক্সট্রিম ওয়েদারে সৌদি আরবে এটা হয়, এটা দেখেছি। এমনি পেন্টের কিন্তু যে কোয়ালিটি সেটা নষ্ট হয় না, হ্যাঁ, কিন্তু যে জিনিসটা হয় ঠিক একটা মানে হয় না যে একটা মানে বেগুনের যেমন পোড়ানোর সময় একটা ফোসকা পড়ে যায়, ওরকম দেওয়াল থেকে ওটা উঠে আসে, এই জিনিসটা হয়। ফ্লেকিং বা বাবলের মতো হ্যাঁ, বাবলের মতো হয়। এটা হয়তো অ্যাপ্লিকেশনটা প্রপার হয় না বলে আর কি। তার মানে পেইন্টের একটা মানে যদি আমরা বলি লংজিভিটি বা পারফরম্যান্স দেখতে চাই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন, প্রাইমারটাও কিন্তু ওটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু প্রাইমারটা আপনি কিভাবে ইউজ করছেন। ফ্যাক্টরি বিল্ডিং গুলোর ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন, ওখানে কোন ধরনের সাজেশন আপনি আমাদেরকে দিতে চাইবেন? প্রথম কথাটা ইনসুলেটেড ব্লক ইউজ করে তারা আর কি, যেমন হিটটা যেন বাইরে থেকে কম আসে, কারণ ফ্যাক্টরির ভিতরে অটোমেটিক মেশিনগুলো নিজেই একটা টেম্পারেচার জেনারেট করে আর কি, ইট অ্যাডস টু দ্য এক্সটেরিয়র টেম্পারেচার সঙ্গে। হ্যাঁ, আর ভিতরে যে সমস্ত স্ট্রাকচার যেগুলো এক্সপোজ স্ট্রাকচার, যেমন আপনার স্টিলের যদি কলাম, বিম, জয়েস্ট, গার্ডার, এগুলো এক্সপোজ যেগুলো, এগুলো কিন্তু ফায়ার প্রুফ পেন্ট ইউজ করা হয় ওখানে, যেটা রেটিং হতে মিনিমাম 1.5 আওয়ার। 1.5 মানে আগুনটা ধরতে একটু ডিলে করবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। তার বাই দিস টাইম যেন লোকজন বের হয়ে যেতে পারে বা জিনিসপত্র বের করতে পারে আর কি, এই সময়টুকু যেন পাওয়া যায়। তো এই ফায়ার সেফটিটা এটা শুধু ফ্যাক্টরির জন্য না, সব বিল্ডিংয়ের জন্য মেনটেন করতে হয়। যে ফ্যাক্টরিতে যে ছাদটা ইউজ করা হয় সেই ছাদে তো একটা ছাদের নিচে অনেকগুলো লোক একসাথে কাজ করে, ভেতরে এক ধরনের টেম্পারেচার তৈরি হচ্ছে ডিউ টু যে মেশিনারিজগুলো চলে সেটার কারণে। কিন্তু ছাদে কি যদি এমন কোনো টেকনোলজিকে আমরা ইউজ করতে পারি যেটা আসলে আমাদের এসআরএ ইন্ডেক্স বা হচ্ছে আমরা যদি বলি সূর্যের তাপের কারণে ভিতরে আসলে টেম্পারেচার কম যাবে বা রিফ্লেক্ট করে দিবে? ডেফিনেটলি এটা তো অবশ্যই করা যায় এবং আমরা করেও থাকি ওটা আর কি, দুটো কারণে। একটা হচ্ছে হিট, আর একটা হচ্ছে যে রেন ওয়াটার যেটা হয় সেটা যেন ওটা নিচে সোক যেন না করতে পারে, সেটা দুটো প্রোডাকশন করা হয়। স্যার আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি, এশিয়ান পেইন্টস ড্যাম্প প্রুফ ফাইবার টেক যে প্রোডাক্টটা আছে এটা ফাইবার বেস হওয়ার কারণে আপনি যেটা বললেন প্যারাফিট ওয়াল পর্যন্ত কভার করে দেওয়া হচ্ছে, যেটাতে একই সাথে আপনার ড্যাম্প প্রুফিং এর কাজ করছে এবং সোলার রিফ্লেক্টেড ইন্ডেক্সটা 98% হওয়ার কারণে আসলে এটার যে সূর্যের তাপটা আছে এটা 98% পর্যন্ত রিফ্লেক্ট করে দিচ্ছে, যার কারণে একই সাথে হিট প্রুফিং আপনি যেটা বলছেন বা আমরা যদি বলি হিটকে কমাবে এবং ড্যাম্প প্রুফিং করবে, একটা সলিউশনে আমরা আসলে প্রোডাক্টটাকে ইউজ করতে পারি। দ্যাটস ভেরি গুড। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে এবং আপনার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এত অল্প সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা অনেক ডিটেইল ডিসকাশন করলাম আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যারের সাথে, যেখানে অ্যাকচুয়ালি ওনার 48 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে পেরেছি বাইরে কী ধরনের টেকনোলজি ইউজ হয় এবং বাংলাদেশেও তার সাথে কী কম্প্যারিজন বা কী কম্বিনেশন এখন অ্যাভেলেবেল আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো স্থাপত্য প্রকল্পের জন্য যদি পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.